হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর জিওগ্রাফির নেক্সট একটি চ্যাপ্টার পড়াবো, যার নাম হচ্ছে জলবায়ু অঞ্চল। এই চ্যাপ্টারটি তোমাদের ষষ্ঠ চ্যাপ্টার তোমাদের অধ্যায়ের, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটি পড়তে গেলে তোমাদের কি কি জানতে হবে সেগুলো আগে তোমাদের বুঝতে হবে, অর্থাৎ এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ অংশগুলি কোন জায়গা, ঠিক আছে, যেগুলো আমাদের পড়তেই হবে, সেই সমস্ত জায়গাগুলো আমি তোমাদের প্রথমেই আলোচনা করব। আর যে সমস্ত আলোচনাগুলো খুব ছোট সেগুলো আমি তোমাদের নোটের আকারে এখানে লিখে রাখবো, ঠিক আছে? তো প্রথমেই আমরা কি জানবো যে আবহাওয়া ও জলবায়ু কী। তো আবহাওয়া আর জলবায়ু কী, যেহেতু আমরা পড়ছি জলবায়ু অঞ্চল, তাই আমাদের জানতে হবে যে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্যটা কী। আবহাওয়া বলতে সেই পরিস্থিতিকে বুঝি যেটা হচ্ছে কোনো একটা অল্প পরিমাণ জায়গার নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি, বোঝা যাচ্ছে? অর্থাৎ উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝায়, তাহলে যদি কোনো একটা অল্প পরিমাণ জায়গায় একটা নির্দিষ্ট সময়ে ধরো বৃষ্টিপাত হচ্ছে বা টেম্পারেচার বাড়ছে, এটা যে নিত্যদিনের যে পরিস্থিতি সেটাকে বলা হচ্ছে আবহাওয়া। কিন্তু জলবায়ু এটার মতো নয়। জলবায়ু হচ্ছে 30 থেকে 40 বছরের একটা বিস্তীর্ণ এলাকা। আগেরটা বলেছি অল্প পরিমাণ জায়গার নিত্যদিনের একটা বায়ুমণ্ডলীয় পরিস্থিতি, কিন্তু জলবায়ু হচ্ছে একটা বিস্তীর্ণ এলাকার নিত্যদিনের জলবায়ুর পরিস্থিতি নয়। কারণ এইটা আমাদের জানতে গেলে 30 থেকে 40 বছরের আমাদেরকে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি সম্পর্কে জানতে হবে, বোঝা গেল? তার মানে সেই বিস্তীর্ণ এলাকার উষ্ণতা কেমন, সেই বিস্তীর্ণ এলাকার বৃষ্টিপাত কেমন, সেখানে বায়ু প্রবাহ কী, সেখানকার অক্ষাংশগত অবস্থান কী, সেখানকার দ্রাঘিমাংশগত অবস্থান কী, এগুলো আমাদের সব জানতে হবে। তাহলে আবহাওয়া আর জলবায়ুর পার্থক্যটা যদি বলো তোমরা কি, তাহলে কি আবহাওয়া হচ্ছে কোনো একটা জায়গার নিত্যদিনের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি, বাট জলবায়ু হচ্ছে একটা বিস্তীর্ণ এলাকার 30 থেকে 40 বছরের গড় বায়ুমণ্ডলীয় পরিস্থিতি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো জলবায়ু নিয়ন্ত্রক, অর্থাৎ একটা জলবায়ু বা একটা বিস্তীর্ণ স্থানের জলবায়ু কি কি বিষয়ের ওপর নিয়ন্ত্রক মানে নিয়ন্ত্রণে রয়েছে। প্রথম বিষয় অক্ষাংশ, অর্থাৎ আমাদের এই যে অক্ষাংশগত অবস্থানগুলো রয়েছে, সেই অক্ষাংশগত অবস্থানগুলো যদি আমরা কি করি, চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি আমেরিকায় রয়েছি, সেই আমেরিকার অক্ষাংশগত অবস্থান আর ভারতের অক্ষাংশগত অবস্থানের কি অনেক পার্থক্য রয়েছে। যখনই কোনো একটা জায়গার অক্ষাংশগত অবস্থান পাল্টে যাবে, তখন সেই জায়গার জলবায়ু পাল্টে যাবে। তাই বলা হয়েছে জলবায়ুর নিয়ন্ত্রকের প্রথম পয়েন্টই হয়েছে অক্ষাংশ। তারপরের পয়েন্ট হচ্ছে ভূমির উচ্চতা। আমরা কি জানি যে ভূমির উচ্চতা যদি পাল্টানো থাকে, অর্থাৎ যদি আমরা সমুদ্র তল থেকে ওপরে উঠতে থাকি, তাহলে সেখানকার উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকবে। সেই রকমভাবে যদি আমরা কোনো একটা জায়গা থেকে ওপর দিকে উঠতে থাকি, তাহলে আমাদের কি পাল্টাবে? তাহলে আমাদের জলবায়ু পাল্টাবে। এই জলবায়ু পাল্টাবে, প্লাস আমরা কি দেখব? আমরা দেখব স্বাভাবিক উদ্ভিদও পাল্টে যাবে। অর্থাৎ নিচের দিকে সমুদ্র তলের কাছে যে স্বাভাবিক উদ্ভিদ আমরা লক্ষ্য করি, সেই স্বাভাবিক উদ্ভিদ আমরা উপর দিকে লক্ষ্য করব না। তাহলে যদি ভূমির উচ্চতার সাথে কি পাল্টাই তোমাদের প্রশ্ন করা হয়, তাহলে কি বলবে? যদি সমুদ্র তল থেকে ভূমির উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে এখানে আমরা প্রথমে কি দেখব? সেইখানকার উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকছে, প্লাস সেই জায়গার জলবায়ু পাল্টে থাকছে, তার সাথে সাথে সেখানকার স্বাভাবিক উদ্ভিদও পাল্টাতে থাকছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? পরের পয়েন্ট দেখো বায়ুপ্রবাহ, অর্থাৎ বায়ুপ্রবাহ বলে দেয় যে সেখানকার জলবায়ু কেমন। অনেক বায়ু প্রবাহের মধ্যে অনেক বায়ু আছে, সামরিক বায়ু আছে, স্থলবায়ু আছে, আয়ন বায়ু আছে, পশ্চিমা বায়ু আছে, সমুদ্র বায়ু আছে, স্থলবায়ু আছে, মৌসুমি বায়ু আছে। এই যে এত বায়ু, তো এই এত রকম বায়ু এক এক জায়গায় সমপরিমাণ এবং সমবেগে প্রভাবিত হয় না, বোঝা গেল? তো কিছু পরিমাণ বায়ু একটা নির্দিষ্ট পরিমাণ জায়গায় প্রবাহিত হয়,
কিছু পরিমাণ বায়ু একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে পরিবাহিত হয়। তাহলে এই যে এক একটা বায়ু এক একটা স্থানকে কেন্দ্র করে ঘুরতে থাকছে, বা এক একটা বায়ু এক একটা স্থানকে ক্রস না করে চলে যাচ্ছে, তাহলে এই যে বায়ু প্রবাহের রকমভেদ, এই বায়ু প্রবাহের রকমভেদে কি হয় না সেখানকার জলবায়ু পাল্টে যায়। দুটো পয়েন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের মেজর পয়েন্ট হচ্ছে প্রধান জলবায়ু অঞ্চল, অর্থাৎ আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীতে মোট কটা প্রধান জলবায়ু অঞ্চল আমরা লক্ষ্য করতে পারি সেটা দেখো এখানে উল্লেখ করা আছে। 4টে প্রধান জলবায়ু অঞ্চল আমরা উল্লেখ করতে পারি, এছাড়াও রয়েছে যেগুলো আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ নয়। প্রথমে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, দ্বিতীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এবার এই 4টে জলবায়ু অঞ্চলের যে অক্ষাংশগত অবস্থান সেটা আমরা এই চিত্রের মাধ্যমে বোঝাবো, ঠিক আছে? তো ধরো এটাকে সূর্য আর এটাকে পৃথিবী হিসাবে তোমরা এটাকে ধরে নাও, ঠিক আছে? এবার তোমরা লক্ষ্য করবে যে এই সমস্ত বিষয় আমি তোমাদেরকে আগেই পড়িয়েছি। কোন বিষয়? যে 0 ডিগ্রি যে অক্ষাংশগত অবস্থান এটাকে আমরা কি বলি? ইকুয়েটর বা নিরক্ষরেখা। এবার নিরক্ষরেখার সাপেক্ষে প্যারালালে যে সমস্ত রেখা রয়েছে সেগুলোকে আমরা কি বলি? অক্ষরেখা। বোঝা যাচ্ছে? এগুলো আমি তোমাদের অনেক আগেই পড়িয়েছি, তাহলে এই জায়গাগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। প্লাস এই উত্তর থেকে দক্ষিণে যে মাঝখান দিয়ে রেখাটা বয়ে গেছে তার নাম কি? মূল মধ্যরেখা। আর তার সাইডে পশ্চিমে আর পূর্বে প্যারালালে যে রেখাগুলো গেছে তার নাম দ্রাঘিমা রেখা। তো এই প্যাটার্নে যদি তোমরা আসতে থাকো তাহলে দেখবে যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি সাউথ, এরপরে আসবে 66.5 ডিগ্রি নর্থ অ্যান্ড 66.5 ডিগ্রি সাউথ, অ্যান্ড শেষে 90 ডিগ্রি নর্থ 90 ডিগ্রি সাউথ। এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা এই জলবায়ু অঞ্চলগুলোকে কিভাবে এর মধ্যে কি করতে পারি? ফেলে দিতে পারি সেটাই বোঝাবো। অর্থাৎ আমরা জানি যে সূর্য সারা বছর নিরক্ষরেখার ওপর লম্বভাবে সূর্যরশ্মি দেয়, সেটা দেখো এই ছবির মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এই যে রেখাটা আমি এঁকেছি এটা কি লম্বভাবে যাচ্ছে? কোথা থেকে যাচ্ছে? সূর্য থেকে। কোথায় পড়ছে? পৃথিবীতে। কোন রেখার ওপর পড়ছে? দেখো ইকুয়েটর মানে নিরক্ষরেখা। বোঝা গেল? যেহেতু সূর্য থেকে আসা রশ্মি লম্বভাবে পৃথিবীকে নিরক্ষরেখাকে কি করছে? প্রচণ্ড পরিমাণে উত্তাপ দিয়ে সেই জায়গাটাকে প্রচণ্ড পরিমাণে কি করছে? হিট বলয় তৈরি করছে। তাই এই জায়গাটার কি উষ্ণতা সবসময় বেশি থাকে, প্লাস যেহেতু উষ্ণতা বেশি থাকে আর এখানে অনেক কি দেখা যায় না অনেক জলাশয় দেখা যায়, তাই এইখানকার যে জলাশয় সেখান থেকে জলীয় বাষ্প প্রচণ্ড উত্তাপের কারণে ওপর দিকে উঠে যায় আর বৃষ্টিপাত ঘটায়। তাহলে এই জায়গাটার আরেকবার বুঝিয়ে দিই যে সূর্যরশ্মি সারা বছর কোন জায়গাকে লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষরেখাকে, যার মান কত? 0 ডিগ্রি। বোঝা যাচ্ছে? তো যেহেতু সূর্যরশ্মি পৃথিবীকে লম্বভাবে এই জায়গাটাকে কিরণ দিচ্ছে, তাই এই জায়গাটা সবথেকে বেশি পরিমাণে কি হয়? উত্তাপ বয়ে বেড়ায় এই জায়গাটা। বোঝা যাচ্ছে? তাই যেহেতু এই জায়গাটার উত্তাপ বেশি, তাই এই জায়গাটার উষ্ণতার সাথে বৃষ্টিপাতও বেশি, কারণ এই জায়গাটার জলাশয় প্রচুর আছে। আর এই হিটে কি হয়? জলাশয় থেকে জল জলীয় বাষ্প রূপে ওপরে ওঠে, আর সাইকেল যেটা ওয়াটার সাইকেল সেখানে তো আমি তোমাদের আগেই বুঝিয়েছি কিভাবে বৃষ্টি সম্পন্ন হয়, তো সেই প্রসেসটাই এখানে হয়। তাই এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেটা দেখো 0 থেকে 5 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে রয়েছে, দেখো এটা 0 ডিগ্রি, এর ওপরে 5 ডিগ্রি, নিচে 5 ডিগ্রি, বা এটা 0 ডিগ্রি, এর ওপরে 10 ডিগ্রি, নিচে 10 ডিগ্রি। উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে কে আছে? নিরক্ষরেখা, তাই এটার নাম হয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। বোঝা যাচ্ছে? 0 ডিগ্রি মানে আমরা কাকে বুঝি? নিরক্ষরেখাকে। ঠিক 0 ডিগ্রি থেকে ওপরে 5 ডিগ্রি বা ওপরে 10 ডিগ্রি আর নিচে 10 ডিগ্রি কি এর মধ্যবর্তী স্থানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল রয়েছে। যেহেতু এখানকার উষ্ণতা বেশি তাই এখানকার বৃষ্টিপাতও বেশি। বোঝা যাচ্ছে? এরপরে দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল, যেটা দেখো এই 10 ডিগ্রি পর্যন্ত আমরা গেছি উত্তর, আর 10 ডিগ্রি পর্যন্ত গেছি আমরা দক্ষিণ। এর ওই 10 ডিগ্রির ওপর থেকে আমরা যাব 30 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি ছুঁয়ে চলে যাব এই জায়গাটা,
ধরে নাও সাপোজ, তাহলে এই 30 ডিগ্রি ওপরে 30 ডিগ্রি নিচে এই জায়গাটার মধ্যে কে পড়ছে? মৌসুমি জলবায়ু অঞ্চল। আর এরপরে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, যেটা পড়ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, মানে 30 ডিগ্রি এর ওপরে 40 ডিগ্রি আর এই এতটা পর্যন্ত 40 ডিগ্রি, বোঝা যাচ্ছে? তো এটার নাম হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। আর বাকি যেটা রয়েছে মানে 40 থেকে 90 ডিগ্রি, 40 থেকে 90 ডিগ্রি নর্থ আর সাউথ, সেখানে কে রয়েছে? তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এবার আমি তোমাদের এই অঞ্চলের বৈশিষ্ট্যটা এখানে বোঝালাম এই চিত্রের মাধ্যমে। এবার এইগুলোকে বোঝায় কি দেখছো চিত্রের মাধ্যমে? এই যে রশ্মিটা এটা লম্বভাবে দিচ্ছে, কিন্তু যদি তোমরা লক্ষ্য করো তাহলে এই রশ্মিগুলো কি লম্বভাবে দিচ্ছে না, তাহলে কিভাবে দিচ্ছে? তির্যকভাবে। ছবিতে তোমরা বুঝতেই পারছো, দেখো তির্যক তির্যক, তাই তো? তো কোনো জায়গাকে যদি সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয় তাহলে সেই জায়গার পরিস্থিতি কেমন হয়? সেই জায়গা অত্যাধিক পরিমাণে উষ্ণ হয় না আর অত্যাধিক পরিমাণে ঠান্ডাও হয় না। তো কী রকম আবহাওয়া বিরাজ করে? নাতি শীত নাতি উষ্ণ, অর্থাৎ না ঠান্ডা না গরম। তো সেই জায়গাটা কোনটা? এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল 30 থেকে 40 ডিগ্রি। আর এই যে মৌসুমী জলবায়ু অঞ্চল 10 থেকে 30 ডিগ্রি এর অক্ষাংশ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা এই নিরক্ষরেখার কিছুটা ওপরে, কিন্তু সূর্যরশ্মি অতটা পরিমাণভাবে তির্যকভাবে রশ্মি দিচ্ছে না। দেখো এঁকে দেখিয়েছি, অতটা পরিমাণভাবেও তির্যকভাবে কিরণ দিচ্ছে না, তাই এখানকার উষ্ণতা এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের থেকে তুলনামূলক বেশি। ঠিক আছে। আর লাস্টে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, যেখানে একেবারে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দিচ্ছে, সেই জায়গাটা কি হয়ে যাচ্ছে? তুন্দ্রা জলবায়ু অঞ্চল। অর্থাৎ এইখানে সারা বছর ঠান্ডা বিরাজ করে, প্লাস এই একটানা 6 মাস দিন আর একটানা 6 মাস রাত সংগঠিত হয়। তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে আমি আরও বিস্তারে এর পরের স্লাইডে আলোচনা করছি। এবার দেখো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা একটা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে। এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, যেটা কি না ওই সূর্যরশ্মি এই স্থানের ওপর লম্বভাবে কিরণ দেয়, যার প্রভাবে এই স্থানের উষ্ণতা প্লাস বৃষ্টিপাত বেশি হয়, সেটাই আমরা জানব। তো এর অবস্থান আমি আগেই আলোচনা করেছি যে এই স্থান 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে 5 থেকে 10 ডিগ্রি নর্থ আর সাউথ এই পর্যন্ত তার বিস্তার বা অবস্থান। এবার কোন কোন জায়গায় মেন দেখা যায়? সাধারণত আমি এখানে দুটি নাম লিখেছি, আরও জায়গায় লক্ষ্য করা যায়, কিন্তু এই দুটি স্থান হলো উল্লেখযোগ্য। অর্থাৎ একটা হচ্ছে আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা আর দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা। এই দুটো স্থান, একটা আমাজন আর একটা কঙ্গো। এবার আসি উষ্ণতা। উষ্ণতাটা নিয়ে আসার আগে আমি কি বলবো যে উষ্ণতাটা বেশি হওয়ার কারণ কি? আগেই বলেছি যে সূর্যরশ্মি এই স্থানের ওপর সারা বছর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে। তো এই জন্যই এই জায়গার উষ্ণতা খুব বেশি হয়। গ্রীষ্মকালে এটা গড় উষ্ণতা 27 ডিগ্রি, গ্রীষ্মকালের গড় উষ্ণতা 27 ডিগ্রি। আর শীতকালে যে উষ্ণতাটা অর্থাৎ রাতের বেলা আমরা কি দেখব? এই যে গ্রীষ্মকালের যে উষ্ণতাটা 27 ডিগ্রি, সেটা রাতের বেলা ওটা কমে যায়, অনেকটাই কমে যায়। তো আমরা কি দেখলাম যে গ্রীষ্মকালের উষ্ণতা 27 ডিগ্রি আর শীতকালের উষ্ণতা 25 ডিগ্রি, বোঝা গেল? তো এই যে 27 ডিগ্রি উষ্ণতা, এটা হচ্ছে গ্রীষ্মকালের গড় উষ্ণতা, আর এই যে 25 ডিগ্রি উষ্ণতা, এটা শীতকালের গড় উষ্ণতা। এবার আমরা কি লক্ষ্য করব যে দিনের বেলায় যে টেম্পারেচারটা থাকে সেটা 27 ডিগ্রি, আর রাতের বেলা সেটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, অনেকটাই কমে যায়। আর এই যে উষ্ণতার প্রসর অর্থাৎ শীতকাল আর গরমকালের এই যে উষ্ণতার পার্থক্য, এটা কত ডিগ্রি? এটা 2 ডিগ্রি। তাই বলা হচ্ছে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে উষ্ণতার প্রসর আমরা লক্ষ্য করতে পারি, সেটা অন্য কোনো জলবায়ু অঞ্চলে এত কম উষ্ণতার প্রসর আর কোথাও লক্ষ্য করতে আমরা পারি না। বোঝা যাচ্ছে এই অংশ থেকে কোন দুটো টপিক? একটা হচ্ছে গ্রীষ্মকালের গড় উষ্ণতা কত, একটা শীতকালের গড় উষ্ণতা কত। আর এই যে উষ্ণতার পার্থক্য তোমরা বুঝতে পারছো 2 ডিগ্রি, এটাকে বলা হয় উষ্ণতার প্রসর, যেটা এই জলবায়ু অঞ্চলে সবথেকে কম। আর কি বললাম যে শীতকালে আর রাতের বেলায় এর উষ্ণতা অনেকটাই কমে যায়। তাই এই ক্রান্তীয় শীতকাল এটাকে আমরা বলে থাকি।
বোঝা যাচ্ছে? অর্থাৎ আমরা কি বললাম যে গ্রীষ্মে দিনের বেলা প্রচণ্ড পরিমাণে উষ্ণতা থাকে, কিন্তু রাতের বেলায় এই উষ্ণতা অনেকটাই কমে যায়, তাই এই অংশটাকে আমরা বলবো ক্রান্তীয় শীতকাল। ঠিক আছে, আর কি জানবো এরপর? বৃষ্টিপাত। বৃষ্টিপাত 200 থেকে 250 সেন্টিমিটার কেন হয়? সেটার কারণ কি না, যেহেতু সারা বছর লম্বভাবে সূর্যরশ্মি কিরণ দিচ্ছে, আর সেখানে জলাশয় আর নদ নদী এই সমস্ত প্রচণ্ড পরিমাণে রয়েছে, তাই দিনের বেলায় অত্যাধিক উষ্ণতার কারণে সেই অংশের জল জলীয় বাষ্প রূপে কি হয়, বায়ুর ওপরে উঠে যায়। তার পরবর্তী সময়ে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়, তাই এই স্থানের এই যে বৃষ্টিপাত এতটা বেশি, 200 থেকে 250 সেন্টিমিটার। এবার এই অঞ্চলের কিছু টার্ম আমরা জেনে নিই। প্রথমে জানবো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কেন বলা হয়? কারণ এই জলবায়ু অঞ্চলের উষ্ণতা আর বৃষ্টিপাত দুই বেশি থাকার কারণে এই স্থানে যে অরণ্য লক্ষ্য করা যায়, অর্থাৎ বন, সেটা কি, সেটা প্রচুর পরিমাণে অত্যাধিক পরিমাণে বন লক্ষ্য করা যায়, তাই এটাকে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। ক্রান্তীয় শীতকাল বললাম। আর 4 o'clock রেন, অর্থাৎ আমরা দেখব যে বৃষ্টিপাতের পয়েন্টে বিকেল 4টের সময় সেই স্থানে পরিচলন প্রক্রিয়ায় আর কিউমুলোনিম্বাস মেঘের সাথে যেটা ঘটে কি না, 4টের সময় ওই কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন প্রক্রিয়ায় প্রতিদিন বৃষ্টিপাত ঘটে থাকে, তাই এই স্থানের যে বৃষ্টিপাত এটাকে বলা হয় 4 o'clock রেন। এবার দেখো যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলো কি কি, বন্যপ্রাণী কি কি, এখানকার অধিবাসীদের যে তোমাদের এরা কি কি জীবনযাত্রা করে, এই সমস্ত কিছু। আর এই যে স্বাভাবিক উদ্ভিদ এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি তোমাদের বলবো। তো প্রথমে আসি স্বাভাবিক উদ্ভিদ কি কি রয়েছে। এই যে রবার, রোজউড, আয়রনউড, এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এগুলো দেখতে পাওয়া যায় আমাজন নদী অববাহিকায়। প্লাস মেহগনি, রবার, এই সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যায় কোথায়? জাইরে বা কঙ্গো নদী অববাহিকায়। প্লাস এই যে শাল, সেগুন, এগুলো দেখতে পাওয়া যায় নিরক্ষীয় অরণ্যে। এবার এই স্বাভাবিক উদ্ভিদে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন তোমাদের এখানে আমি লক্ষ্য করে বলেছি যে সেলভা। তো সেলভা কি? সেলভা হচ্ছে আমাজন নদী অববাহিকায় যে সমস্ত অরণ্য লক্ষ্য করা যায় সেগুলোকে বলা হয় সেলভা। ঠিক আছে, আমাজন নদী অববাহিকায় যে সমস্ত অরণ্য লক্ষ্য করা যায় সেগুলোকে বলা হয় সেলভা। এবার এটাকে চিরসবুজ অরণ্য কেন বলে, মানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে চিরসবুজ অরণ্য কেন বলে? কারণ এই অঞ্চলের অরণ্যগুলো সারা বছর মানে এদের গাছের পাতাগুলো সবুজ থাকে, আর ফল, তারপরে ফুল, এইগুলো সারা বছর ধরে। অর্থাৎ এই চিরসবুজ অরণ্য নাম হয়েছে এই জন্যই, চির মানে সারা বছর, সবুজ মানে এখানকার অরণ্যের যে গাছের প্রকৃতি সেটা হচ্ছে এমনই যে এই অরণ্যের গাছের পাতাগুলো সারা বছর সবুজ থাকে, প্লাস ফল ফুল এগুলো ধরে। এবার ক্যানোপি, এটা আসার আগে কিছু বলি যে এখানকার গাছের প্রকৃতি, অর্থাৎ যে গাছগুলো হয় সে গাছগুলো হয় খুব শক্ত, খুব ভারী, আর এই যে গুঁড়িগুলো হয় সেগুলো খুব মোটা, প্লাস এই গাছগুলোর হাইট, উচ্চতা এগুলোও খুব বেশি হয়। তার সাথে এখানে যে স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ এখানকে যে স্বাভাবিক উদ্ভিদের প্রজাতি লক্ষ্য করা যায়, বিভিন্ন গাছের যে সমাহার লক্ষ্য করা যায় সেগুলো খুব বেশি, মানে 300টির বেশি এখানে গাছের প্রজাতি লক্ষ্য করা যায়। আর কি বললাম যে গাছের যে প্রকৃতি, অর্থাৎ এখানকার কাঠ খুব শক্ত, ভারী, গুড়ির প্রকৃতি মোটা, আর গাছের উচ্চতাও খুব বেশি, আর প্রত্যেকটা গাছ একে অপরের গায়ে গায়ে অবস্থান করে। ঠিক সেই জন্য গায়ে গায়ে অবস্থান করার জন্য আর পাতাগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে কি ছড়ানো, ঠিক আছে, আর অনেক বড় বড় পাতার সাইজ, সেই জন্য এখানে লক্ষ্য করা যায় ক্যানোপি। অর্থাৎ ক্যানোপি কথার অর্থ হচ্ছে চাঁদোয়া। এবার এটা বিষয়টা কি না, যেহেতু এক একটা গাছ এক একটার সাথে প্রায় লেগে থাকে, ঠিক আছে, আর এক একটা গাছের পাতার সাইজ যেহেতু অনেকটাই বড়, তাই এই গাছগুলো আর গাছের পাতা কাণ্ড এগুলো মিলেমিশে একটা চাঁদোয়া সৃষ্টি করে। এবার এই চাঁদোয়া সৃষ্টি হওয়ার পর কি হয় না, সূর্যের আলো এই অরণ্যের ভেতরে আর প্রবেশ করতে পারে না,
ঠিক সেই কারণে যদি বৃষ্টিপাত হয় তাহলে সূর্যের আলোয় এগুলো খুব বেশি পরিমাণে শুকোতে পারে না, তাই জন্যই তলদেশে প্রচুর পরিমাণে লতা গুল্ম এই সমস্ত উদ্ভিদ জন্মায়। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ক্যানোপি। তো এখানটা তোমাদের বোঝালাম স্বাভাবিক উদ্ভিদটা। এবার আসি বন্যপ্রাণী। বন্যপ্রাণী যেগুলো লক্ষ্য করা যায় সেগুলো কোনগুলো? বেশিরভাগ যে বন্যপ্রাণীগুলো একটা গাছ থেকে অন্য একটা গাছে লাফ দেওয়ার মাধ্যমে এগিয়ে যেতে পারে সেই সমস্ত প্রাণীগুলোই এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো এবার কোন কোন প্রাণীগুলো বললাম না, যে সমস্ত প্রাণী লাফাতে পারে, যেমন বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, তারপরে এর তলদেশে জলাশয় দেখতে পাওয়া যায় কুমির, প্লাস গন্ডার, হাতি, সাপ। সাপ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, কারণ এই তলদেশটা যেহেতু ফাঁকা থাকে, প্লাস লতা গুল্ম গাছ যেহেতু বেশি পরিমাণে থাকে, তাই এখানে সাপটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্যাপার। এরপরে আসে এর অধিবাসী, অর্থাৎ এখানে যে সমস্ত প্রজাতির মানুষ বসবাস করে তাদের এক একটা নাম রয়েছে, যেমন পিগমি। তো পিগমি কাদেরকে বলা হয়, আর রেড ইন্ডিয়ান কাদের বলা হয়? পিগমি হচ্ছে জাইরে নদী অববাহিকায় যারা বসবাস করে, কঙ্গো বা জাইরে নদী অববাহিকায় যারা বসবাস করে তাদের একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে পিগমি। প্লাস রেড ইন্ডিয়ান হচ্ছে আমাজন নদী অববাহিকায় যারা বসবাস করে, আমাজন নদী অববাহিকায় যারা বসবাস করে তাদের নাম দেওয়া হয়েছে রেড ইন্ডিয়ান। তো এরা তো কোনো না কোনোভাবে এদের জীবনটাকে কি করবে? এগিয়ে নিয়ে যাবে। তো এই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো কি দরকার? পরিশ্রম করা দরকার, কাজ থাকা দরকার, টাকা পয়সার দরকার, এই সমস্ত তো দরকার। তো তাদের এই জীবনযাত্রা কিভাবে অতিবাহিত হয়? দেখো লিখেছি বনজ সম্পদ, পশু শিকার আর কৃষি। এবার যেহেতু এখানে বনের পরিমাণ প্রচুর বেশি, প্লাস এখানে কিছু ভেষজ উদ্ভিদও লক্ষ্য করা যায়, যেমন সিংকোনা, সর্পগন্ধা এই সমস্ত উদ্ভিদ, আর প্রচুর পরিমাণে গাছ লক্ষ্য করা যায়। তো সেইখান থেকে এরা কি করে? বনজ সম্পদ তোমাদের নেয় এরা, মানে তোমাদের যে ফলগুলো হয় বা কাঠগুলো, সেই কাঠগুলো, ফলগুলো, পাতা এই সমস্ত এরা সংগ্রহ করে, দিয়ে এইগুলো বিক্রি করার মাধ্যমে এরা জীবনযাপন অতিবাহিত করে। প্লাস পশু শিকার, এখানকার অধিবাসীদের এই যে একটা তোমাদের পশু শিকার করার একটা যে ইচ্ছা, এটা প্রবল। ঠিক আছে? এরা এখানে কি করে? বেশিরভাগটাই পশু শিকার করার মাধ্যমে জীবনটা অতিবাহিত করে, অর্থাৎ কোনো একটা পশুকে মারা এবং তারপর সেটাকে কি করা? খাওয়া। এটার মাধ্যমে তারা বিশেষত তাদের জীবনটাকে অতিবাহিত করে। আর কৃষি, তবে কৃষিটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এই জায়গার। কৃষি বলতে দুটো এই কৃষি লক্ষ্য করা যায়, একটা স্থানান্তর কৃষি আর একটা বাগিচা কৃষি। এবার এই দুটো খুবই অল্প পরিমাণে হয়, এই যে স্থানান্তর কৃষি আর বাগিচা কৃষি, এই দুটি খুবই অল্প পরিমাণে হয়। তো আমি তোমাদের এখানে লিখেছি স্থানান্তর কৃষি। তো স্থানান্তর কৃষি ব্যাপারটা কি না, ধরো যে জায়গাটা অরণ্যে সমৃদ্ধ, সেই জায়গার অরণ্য বা বনটাকে কেটে ফেলা হলো, সেই জায়গাটাকে পরিষ্কার করা হলো, সেই জায়গাটাকে কি করা হলো? খনন করা হলো, মানে সেই জায়গাটা এবার কৃষিকাজের উপযোগী করা হলো। তো এইভাবেই স্থানান্তর মানে কি? আলাদা আলাদা জায়গা, মানে একটা জায়গায় গাছ ফাছ কাটলাম, গাছটাকে কেটে সে জায়গাটা পরিষ্কার করলাম, সেখানে কিছু চাষ করলাম, ঠিক 2 বছর পর যখন মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে, আমি আবার পরের কোনো একটা বনে যাব, সেখানে বনের গাছ কাটবো, গাছ কেটে সে জায়গাটা পরিষ্কার করব, আবার কৃষিকাজ করব। এই যে প্রবণতা, এটা হচ্ছে স্থানান্তর কৃষি। এবার এই স্থানান্তর কৃষি কোথায় লক্ষ্য করা যায়? এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। স্থানান্তর কৃষির মাধ্যমে তারা আলু আর কি আখ, এই সমস্ত কলা, এই সমস্ত যে ফসল এরা ফলায়। তবে বাগিচা কৃষিটা তেমনভাবে এখানে গুরুত্বপূর্ণ নয়, তবে লক্ষ্য করা যায় বাগিচা কৃষি। তো এইগুলো তোমরা দেখলে। এরপরে দেখো খনিজ সম্পদ আর শিল্প, লাস্ট পয়েন্ট। খনিজ সম্পদ আর শিল্প কি কি লক্ষ্য করা যায়? খনিজ সম্পদ দুটো মেন লক্ষ্য করা যায়, একটা টিন আর একটা কি প্রাকৃতিক গ্যাস খনিজ তেল। এবার টিন লক্ষ্য করা যায় মালয়ে, আর সুমাত্রা আর জাভা এই দুটি জায়গাতে লক্ষ্য করা যায় কি? সুমাত্রা আর জাভাতে লক্ষ্য করা যায় খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস। এবার প্লাস আছে শিল্প। তো এখানে কি শিল্প লক্ষ্য করা যায়? তোমাদের যদি বলি যে এই জায়গায় কি শিল্প গড়ে উঠতে পারে, তো তোমরা নিশ্চয়ই বলবে যেহেতু এই অঞ্চলে বনের পরিমাণ বেশি আর সারা বছর বনে কোনো না কোনো ফল বা কাঠের
কোনো না কোনো কিছু পাওয়া যাবেই। তাই এই জায়গা থেকে এরা যে শিল্পটা নির্ভর করে সেটা হলো বনজ সম্পদ নির্ভর শিল্প। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এর পরবর্তী অংশে আমি মৌসুমি জলবায়ু অঞ্চল থেকে শুরু করব, ঠিক আছে? তো এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটটা গেলে তোমরা এই সমস্ত সব কিছু পেয়ে যাবে।